2 দশক পর পদ্মাপাড়ের নগরীতে তারেক রহমান রাজশাহীতে নেমেই মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যান। মাদ্রাসা মাঠের জনসভায় জনস্রোত। তারেক রহমান রাজশাহীর মধ্যে আসছেন, আমরা খুব আনন্দিত উৎফুল্লিত। ভোর 6টায় এই ময়দান মাঠে পা দিয়ে তার জন্য অপেক্ষা করছি। আমরা উচ্ছ্বাসিত, আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। রাজশাহীর 5টা আসনেই আমরা বিপুল ভোটে বিজয় করব। জীবন দিয়ে হলেও জনগণের অধিকার হরণ হতে দেবে না জামাত। নির্বাচনী সমাবেশে দলের আমির 3 মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখতেই পদত্যাগ করেননি 2 মন্ত্রী। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন, পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত 3টা মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির উশৃঙ্খলতায় শেরপুরে হামলা, নিষ্ক্রিয় ছিল পুলিশ, দাবি জামায়াতের। উদ্দেশ্যমূলক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা দেখছে বিএনপি, সঠিক তদন্তের আহ্বান। দেশ জুড়ে প্রচারণার উত্তাপ, পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে প্রতিশ্রুতির ফুলছুরি, থেমে নেই পাল্টাপাল্টি অভিযোগও। কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা, কামাল সহ 5 আসামির বিরুদ্ধে পরোয়ানা। অভিযোগ গঠনের শুনানি 8 ফেব্রুয়ারি। গ্রাহকের অজান্তে মোবাইল সিম নিচ্ছেন অন্য ব্যক্তি, আঙ্গুলের ছাপ জালিয়াতি করে চলে অপকর্ম। কারসাজি বন্ধে ফেস রিকগনিশন পদ্ধতি চালুর উদ্যোগ। এবং পরমাণু চুক্তি করতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, সমঝোতায় না এলে ভয়াবহ হামলার হুমকি। মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত জানালো তেহরান। দুই দশক পর উত্তরাঞ্চল সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীতে নেমেই হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। সেখান থেকে নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। তাকে স্বাগত জানান পদ্মাপাড়ের হাজার হাজার নেতাকর্মী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এবার উত্তরবঙ্গ সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে গুলশনের বাসা থেকে বেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। সেখান থেকে আকাশপথে দুপুর 12:30টার দিকে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত করতে যান বিএনপি চেয়ারম্যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন তিনি। এদিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে সকাল থেকে তারেক রহমানের অপেক্ষায় ছিলেন বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। পদ্মাপাড়ের এই জনপদে তখন চারিদিকে উচ্ছ্বাসের ঢেউ। চেয়ারপারসন তারেক রহমান রাজশাহীর মধ্যে আসছেন, আমরা খুব আনন্দিত উৎফুল্লিত। আমরা দলমত নির্বিশেষে সবাই এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অবস্থান করছি। তাকে শুধু এক নজর দেখার জন্য এই ভোর 6টায় এই ময়দান মাঠে পা দিয়ে তার জন্য অপেক্ষা করছি। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের বক্তব্য শুনতে ও দিক নির্দেশনা পেতেই অপেক্ষা করছেন তারা। আমাদের এখানে একটা কৃষি কলেজ যদি হয়, কৃষি বিজ্ঞান, তাহলে আমাদের এখানে পরিপূর্ণ হয়ে যাবে, এই প্রত্যাশা আমরা তারেক জিয়ার কাছে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত, আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। এই দেশ পরিচালনা করার জন্য আমরা রাজশাহীবাসী তাকে বিপুল ভোটে, এই রাজশাহীর 5টা আসনেই আমরা বিপুল ভোটে বিজয় করব। ধানের শেষকে বিজয়ী করতে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সমাবেশে আসা নেতাকর্মীরা। আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান, আমাকে দেখার সবার ইচ্ছা, তার মধ্যে আমি পড়ছি। আগমন উপলক্ষে রাজশাহীবাসী আমরা অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত, এবং রাজশাহীবাসী আমরা তাকে বরণ করার জন্য আমরা ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আগমন জনগণের মধ্যে যে আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, তারই প্রতিফলন। ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপিকে বিজয়ী করা গেলেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে বলেও মনে করেন দলটির সমর্থকরা। দুপুর 2টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তাকে স্বাগত জানান পদ্মাপাড়ের হাজার হাজার মানুষ। উচ্ছ্বাস ও আনন্দ তখন পুরো মাঠ জুড়ে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আছেন সহকর্মী
আহমেদ সালেহীন এবং নওগাঁয় নির্বাচনী জনসভার প্রস্তুতির খবর জানাতে আছেন এমআর রকি। সরাসরি প্রথমেই যাচ্ছি সালেহীনের কাছে। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এখন রাজশাহী সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। গত ৫-৭ মিনিট আগে তিনি এই মাঠে এসে পৌঁছেছেন এবং জনগণ যে সাধারণ মানুষ নেতাকর্মী যারা উচ্ছ্বসিত ছিলেন তাদের উষ্ণ সংবর্ধনা এবং শুভেচ্ছায় সিক্ত হয়েছেন, ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং তার সঙ্গে তার নেতারাও সঙ্গে রয়েছেন। একই সঙ্গে এখানে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে এই ঐতিহাসিক জনসভা মাঠে, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তারা উপস্থিত হয়েছেন এবং পতাকা, জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং নানা ধরনের ব্যানার প্ল্যাকার্ড হাতে তারা এই মাঠে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে এই মাঠ শুধু নয়, মাঠের আশপাশের রাস্তায় অসংখ্য মানুষ, সাধারণ নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ তারা সবাই কিন্তু এসেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়ির ছাদে অবস্থান নিয়েছেন, বিভিন্ন উঁচু স্থানে তারা অবস্থান নিয়ে তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা এই মঞ্চে, এই মাঠের আশপাশে অবস্থান নিয়েছেন। এই রাজশাহী নগরী এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে তিনি এসেছেন। তিনি তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন, তিনি বক্তব্য রাখবেন, ধানের শীষের পক্ষে বক্তব্য রাখবেন, তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। সেই নির্বাচনে বিএনপিকে বিজয় করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি তার আহ্বান থাকবে, সেই বক্তব্য তিনি দিবেন। এই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ আসলে এই মাঠে উপস্থিত, হাজার হাজার মানুষ বললে ভুল হবে, এখানে কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যে এই শহর জুড়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা এবং তারা এই মাঠে শুধু অবস্থান নেননি, মাঠের চারপাশে যে রাস্তাগুলি রয়েছে সবখানে তারা অবস্থান নিয়েছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যারা মিছিল নিয়ে ব্যানার প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিয়ে তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিয়ে মাঠে প্রবেশ করেন এবং তারেক রহমানকে দেখার অপেক্ষায় এবং তার বক্তব্য শোনার অপেক্ষায় তারা দীর্ঘক্ষণ এই রোদের মধ্যেও কিন্তু দাঁড়িয়েছিলেন এই মাঠে এবং তারা তাদের সেই অপেক্ষার অবসান ঘটেছে। 2টা বাজার ঠিক 5 মিনিট আগে তারেক রহমান এই মঞ্চে আসেন এবং হাত নেড়ে সাধারণ মানুষের প্রতি তিনি শুভেচ্ছা জানান এবং অভ্যর্থনা গ্রহণ করেন। সাধারণ মানুষের ভালোবাসা তিনি সিক্ত হন তারেক রহমান এবং তার বিএনপি নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কিন্তু রয়েছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এই মাঠের যে পরিস্থিতি তা বলা যায় যে তিনি এখানে এর আগে সিলেটে, চট্টগ্রামে বিভাগে বিভিন্ন জায়গায় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আজকে তার রাজশাহী সফর, এখান থেকে তিনি নওগাঁ যাবেন, নওগাঁ হয়ে বগুড়ায় গিয়ে জনসভা করবেন এবং এই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় তিনি জনসমাবেশ করবেন, নির্বাচনী প্রচারণা চালাবেন, যেখানে তিনি তার প্রতিশ্রুতি দিবেন আগামী নির্বাচনে তারা ক্ষমতায় গেলে তারা কী ধরনের প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবেন, জনগণের জন্য কী করবেন সেই বিষয়গুলো তিনি কিন্তু প্রতিশ্রুতি দিবেন, যেগুলি আগেও তিনি দিচ্ছেন, আজকেও সেই বিষয়গুলি আবার পুনর্ব্যক্ত করবেন বলে এখানকার নেতাকর্মীরা বলছেন। তো এই মুহূর্তে আমাদের সহকর্মী নওগাঁ আছেন, এই রাজশাহী সমাবেশ শেষে নওগাঁ জনসমাবেশে যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার সবশেষ খবর জানাবেন আমাদের সহকর্মী রকি। ভোর থেকেই বাদ ভাঙ্গা উচ্ছ্বাস দলীয় নেতাকর্মীদের মাঝে আমরা লক্ষ্য করছিলাম। বিশেষ করে আগে থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী তারেক রহমান আসবেন এমন কথায় আসলে এলাকার দলীয় নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা তা কিন্তু পরিপূর্ণভাবে এই মুহূর্তে নওগাঁর এটিএম মাঠে আমরা লক্ষ্য করছি এবং সকাল থেকেই দলে দলে বিভিন্ন বাহনে করে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং যদিও বিকেলে রয়েছে মূল প্রোগ্রাম, কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণরূপে কিন্তু এই মাঠ ভরে উঠেছে বিএনপি এবং বিএনপি সহ অন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বারে। নওগাঁ এবং পার্শ্ববর্তী জয়পুরহাট এই 2টি জেলার 8টি আসনের নেতাকর্মীরা আজকের এই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং এই অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে এই এলাকায় বিএনপির যে একটা নেটওয়ার্ক রয়েছে, বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে সেই আবেগটি কিন্তু এই মুহূর্তে অনেকটা প্রতিফলিত হচ্ছে এবং আমরা দেখছিলাম যে ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে এসে আসলে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তাদের এই আগমন বা তারা অনেকেই এই ভোর থেকে কিন্তু অপেক্ষা করছেন। বিকেল 5টা নাগাদ যদিও সময় দেওয়া রয়েছে কিন্তু পরিপূর্ণভাবে মাঠটি এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হওয়ার কারণে দলীয় নেতাকর্মীরা একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে আশা করেছিলেন তা কিন্তু অনেকটাই পূর্ণ হয়েছে এবং তারা আশা করছেন প্রায় 2 লাখ মানুষের সমাবেশ হবে আজকের এই আয়োজনে এবং আশপাশের এলাকার তৃণমূল থেকে শহর সর্বত্র কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা যেমন রয়েছে, মানুষের আবেগঘন ভালোবাসা প্রতিফলনের জন্য এই মাঠকে কিন্তু এই মুহূর্তে আমরা একটা লক্ষ্য করছিলাম বিএনপি এবং ধানের শীষের প্রতি অকুণ্ঠ সমর্থন নিয়ে। নওগাঁ 6টি আসন রয়েছে, পার্শ্ববর্তী জয়পুরহাটে রয়েছে 2টি আসন। এই 8টি আসনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ততা, 8টি আসনের বিএনপি
বিএনপি মনোনীত যারা প্রার্থী তারা এখানে আজকে উপস্থিত থাকবেন এবং প্রিয় নেতাকে দেখার পাশাপাশি তাদের এই অঞ্চলের যে সমস্যাগুলো রয়েছে, এই অঞ্চলের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলোকে তারা কিন্তু তুলে ধরার বার্তা এখানে জানান দিচ্ছেন। এবং সব মিলে এই মুহূর্তে জেলার বিকেলের নাগাদ কিন্তু আরও পরিপূর্ণতার একদম রূপ ঘটবে এবং প্রতীক্ষার সেই প্রহরটা ঘুরছেন। বিকেল 5টা নাগাদ তারেক রহমান নওগাঁয় আগমন করবেন এমন প্রত্যাশায় সবাই অপেক্ষার প্রহর গুনছেন। এই ছিল সার্বিক নওগাঁয় তারেক রহমান আগমনের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী ও নওগাঁয়। জীবন দিয়ে হলেও দেশের জনগণের অধিকার হরণ হতে দেবে না জামাত। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের নির্বাচনী সমাবেশে কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটের পর আর কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। অন্তত 3টি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখতেই জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করেননি বলে জবাব তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 12 আসনে 11 দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল আলম খান বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে তার নির্বাচনী প্রচারণায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজির কারণে কৃষক ন্যায্য মূল্য পায় না মন্তব্য করে জামাত আমির বলেন, ফেব্রুয়ারির 13 তারিখের পর চিত্র পাল্টে যাবে, আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। সে যা পায় রাজধানী ঢাকায় আসতে আসতে এটা 3 গুণ 4 গুণ হয়ে যায় মূল্য। কিন্তু ওই কৃষক প্রান্তিক চাষি তার পণ্যের মূল্য পায় না। তার না পাওয়ার 2টো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আরেকটি হচ্ছে চাঁদাবাজ। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। দুর্নীতিতে চ্যাম্পিয়নের সময় জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন প্রশ্নেরও জবাব দেন ডাক্তার শফিকুর রহমান। 2-1 নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। শেরপুরে নির্বাচনী সংঘাতে জামাত নেতার মৃত্যুর ঘটনায় তিনি বলেন, প্রয়োজনে দেশের জন্য জীবন দেব, জনগণের অধিকার হরণ হতে দেব না। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ, ভাই এখন তো ভরা মাঘ মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবে? আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। এদিনে সাইফুল আলম খানের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চান জামাত আমির। ইনসাফ সকলের জন্য, বিশেষ কারোর জন্য। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে জামাত আমিরের প্রচারণার খবর জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন ঠিক এই মুহূর্তে মিরপুরের যে পাইকপাড়া আবাসিক এলাকার মধ্যে ওয়াকাফ উচ্চ বিদ্যালয় রয়েছে, ওয়াকাফ উচ্চ বিদ্যালয়ের মাঠে মূলত যে ব্যারিস্টার আরমানের ঢাকা 14 আসনের ব্যারিস্টার আরমানের এই নির্বাচনী সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে তারা নির্বাচনী একটা কালচারাল সংগঠন, জামাতের কালচারাল সংগঠনগুলো নির্বাচনী জনসভায় তারা তাদের পরিবেশনা দিচ্ছেন এবং একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ড থেকে 14 আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু জনগণ আসতে শুরু করেছে। এখানে যে ওয়াকাফ উচ্চ বিদ্যালয়ের মাঠটি খুব বেশি বড় নয়, হয়তো 50 মিটার দৈর্ঘ্য হবে আর হয়তো 40 মিটারের মতো প্রস্থ হবে, এরকম একটি মাঠের মধ্যে তার অর্ধেকটি আবার নারীদের জন্য রাখা হয়েছে, অর্ধেকে মাঝখানে সাদা পর্দা দিয়ে এক পাশে 1/3 নারীদের জন্য রাখা হয়েছে, আবার এই পাশে পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। তো কিছুক্ষণ পরই হয়তো জামায়াতের আমির এখানে আসবেন এবং ব্যারিস্টার আরমানের পক্ষে প্রচারণা চালাবেন। এই এলাকার মানুষ যাতে ব্যারিস্টার আরমানকে ভোট দেয়, দাঁড়িপাল্লাকে ভোট দেয়,
তার যে দলীয় কর্মসূচি আছে সেগুলো হয়তো প্রচারণা চালাবেন। একই সঙ্গে নেতাকর্মীরা আসছেন, নেতাকর্মীদেরকেও দেখলাম মিছিল স্লোগান সহ তারা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে মাঠ প্রায় অর্ধেকের মতো ভরে গেছে। আর কিছুক্ষণ পরেই হয়তো জামাতের এখানে নেতাকর্মীরা বলছেন কিছুক্ষণ পরে জামাতের আমির আসবেন এবং তারপরে হয়তো আনুষ্ঠানিকভাবে এখানকার কর্মসূচি শুরু হবে। আমি যদি আপনাকে ঢাকা 14 আসনের ব্যাপারে বলি, অর্থাৎ বাংলাদেশে যে কতগুলো আসনের নির্বাচন হচ্ছে 298টি, এর মধ্যে ঢাকা 14 আসনের নির্বাচনটা একেবারে ইউনিক একটা প্রচারণা হচ্ছে, যেখানে যে 5 আগস্টের পর যে জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ মানুষ দেখতে চেয়েছিল, অর্থাৎ বলা যায় সেই রকম একটা পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ সহমর্মিতাপূর্ণ একটা পরিবেশে কিন্তু এই ঢাকা 14তে প্রচারণা চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীরা। এখানে একদিকে আছে ব্যারিস্টার আরমান, অন্যদিকে আছেন বিএনপির সঞ্জিদা ইসলাম তুলিয়া, এবং দুজনেই কিন্তু দুজনকে ভাই বোন সম্বোধন করেন। এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো বিদ্বেষমূলক কথাবার্তা, বিতর্ক, একে অপরকে উস্কে দিচ্ছে না, খুব চমৎকারভাবে তারা এই পরিচালনা করছেন। তো এখন হচ্ছে নির্বাচন জনসভায় কিছুক্ষণ পরেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি আছে সেগুলো জনগণের সামনে বয়ান করবেন। পরবর্তী আসার পর হয়তো জানাবো আপনাদেরকে পরবর্তী আপডেট। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টে ক্রিস্টেনসেন এবং ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল পেলার। সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের নিজ কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশের নির্বাচন, রাজনীতি সহ অর্থনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ভূমিকার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে জামায়াত আমিরের সঙ্গে দেখা করেন ইইউর অ্যাম্বাসেডর মাইকেল মিলার। এ সময় উভয় পক্ষ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে। এছাড়া বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বিএনপি ও প্রশাসনের বারবার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। দ্রুত ও সুষ্ঠু তদন্তের আহ্বান তার। এদিকে জামায়াত প্রার্থীকে হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। বিএনপি নেতাকর্মীদের উশৃঙ্খল আচরণেই ঘটনার সূত্রপাত বলে অভিযোগ তার। বুধবার শেরপুরের ঝিনাইগাতিতে নির্বাচন ইশতেহার পাঠের অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ান স্থানীয় বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। এতে নিহত হন জামায়াত ইসলামের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা দেশ। রাতে বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে। বৃহস্পতিবার সকালে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। অভিযোগ করেন শেরপুর 3 আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলকে হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, অব্যাহতভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা এবং নিপীড়ন করা হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা প্রশাসনের এই ধরনের একপাক্ষিক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী শেরপুর 3-এর, মূলত তাকে হত্যা করা। এদিকে গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও প্রশাসনের বারবার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরের সংঘাতের সূত্রপাত ঘটেছে। অভিযোগ করেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপি শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন তিনি। আমাদের যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক। বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন? এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন।
মাহাদি আমিন জানান, সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান পডকাস্ট শুরু হচ্ছে আজ। ধারাবাহিকভাবে বিএনপির পরিকল্পনা নিয়ে পডকাস্টে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সুনির্দিষ্ট আসন ছিল যেখানে তারা হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেরপুরে সহিংসতায় জামায়াত কর্মী নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বিএনপি ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং সমর্থকদের সংযত থাকার আহ্বান জানানো হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির স্থান নেই বলে উল্লেখ করা হয়। সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সরকার শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়। দেশজুড়ে প্রচারণার উত্তাপ। ধানের শীষের প্রার্থীদের অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করছে জামায়াত। 12 ফেব্রুয়ারি সন্ত্রাস ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে জনগণ রায় দেবে বলে প্রত্যাশা দাঁড়িপাল্লার প্রার্থীদের। মাইকিং, উঠানে বৈঠক ও পথসভা, ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী সভা করেন ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কারো দয়াই নয়, কাজ করে বাঁচতে চাই বিএনপি। চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই ভয়ভীতি ও শঙ্কা তৈরির চেষ্টা করছে। জামায়াত উত্তেজনা সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে বলে অভিযোগ করেন কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। আগামী 12 ফেব্রুয়ারি সারাদিন আমরা ধানের শীষে ভোট দেব। সারা বাংলাদেশে ধানের শীষের প্রতীকে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে জয়যুক্ত করব। তাহলেই পরে বাংলাদেশের আগামীর সমৃদ্ধ, শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে। মব ভায়োলেন্সের মাধ্যমে একটা টক্সিক একটা অ্যাটমসফিয়ার গড়ে তোলার যে প্রবণতা, সেখান থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের পথে জনগণের আস্থা ছাড়া কোনো কেউ গণতন্ত্রের পথটা সুগম হবে না। আমরা ভিক্ষা করে বাঁচতে চাই না, আমরা কারো দয়ায় বাঁচতে চাই না, আমরা কাজ করে বাঁচতে চাই, তাই না? কি মা, তাই কি না বলেন? আমরা কাজ করে বাঁচতে, আমাকে শিক্ষা দিতে হবে, তো আমাকে জানতে দিতে হবে এই কাজটা করলে এটা হবে, এই কাজটা করলে এটা হবে, ট্রেনিং দিতে হবে। এদিন রংপুর 2 আসনে প্রচারণা চালান জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানের পর ইনসাফের রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে, তা কাজে লাগাতে হবে। নাটোর 2 আসনে গণসংযোগে অধ্যাপক ইউনুস বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে রায় দেবে জনগণ। নাগরিকদের অধিকারটা ফিরে পাবে, ভোটের অধিকার ফিরে পাবে, কথা বলার অধিকার ফিরে পাবে, চলাফেরার অধিকার ফিরে পাবে। আর আগের মতো ফ্যাসিস্ট সরকার এসে আমাদেরকে জুলুম নির্যাতন করতে পারবে না, বিরোধী দলকে দমাইতে পারবে না, কথায় কথায় জেলে মামলা দিয়ে হয়রানি করতে পারবে না ইনশাআল্লাহ। ভোটের মাঠে পেশিশক্তি, টাকার খেলা বন্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বরিশাল 3 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আর নিজ প্রচারণায় গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের বিএনপি মনোনীত জোট প্রার্থী জুনাইদ আব্দুর রহমান সাকি। প্রচারে সরগরম রয়েছে বরিশালের 6টি সংসদীয় আসনও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তুলে ধরে প্রতিশ্রুতির ফিরিস্তি। এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও এর ব্যতিক্রম নয়। ক্ষমতার হাত বদলে এসব প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয় সে প্রশ্ন থেকেই যায়। বিশ্লেষকরা বলছেন, দলগুলো ভোট টানতে যে প্রতিশ্রুতি দিয়ে থাকে অনেক ক্ষেত্রেই সেগুলো বাস্তবায়ন হয় না। তাই শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ তাদের। সানবির রূপলের রিপোর্ট। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের প্রচারণায় বড় দুই রাজনৈতিক দলের কাণ্ডারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এসব বক্তব্যে উঠে আসে সামগ্রিক রাষ্ট্র নিয়ে পরিকল্পনার পাশাপাশি ওই অঞ্চলের সংকট উত্তরণের আশ্বাস। এছাড়া আসনভিত্তিক প্রচারণায়ও প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুলছুরি ছড়িয়ে পক্ষে টানার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, জনগণ যখন নতুন এক স্বপ্নের বাংলাদেশের পাটাতনে দাঁড়িয়ে ভোটের জন্য মুখিয়ে আছে, তখন দলগুলোর প্রচারণায় বাস্তবভিত্তিক প্রতিশ্রুতি থাকলে আশা জাগিয়ে রাখবে। এক্ষেত্রে মৌলিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার প্রাধান্য থাকবে মানুষের কাছে। জনগণের সামনে এই মুহূর্তের সমস্যা হচ্ছে নিরাপত্তার সমস্যা, আইনশৃঙ্খলার অবনতি, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া, জ্বালানি সংকট এবং বেকারত্ব। এই বিষয়গুলো আশা করি যে প্রতিটি রাজনৈতিক দল গুরুত্ব দেবে এবং তার একটা রূপরেখা দেবে। বায়বীয় কথা বেশি বলা, বাস্তবসম্মত কথা কম বলা, এটাই হচ্ছে আমাদের ম্যানিফেস্টোগুলোর বৈশিষ্ট্য। ক্ষমতায় গিয়ে আসলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী কতটুকু বাস্তবায়ন করে সেটা দ্বারাই আসলে প্রমাণিত হয় যে আসলে কতটুকু কমিটমেন্ট তারা দিছিল, কতটুকু তারা রাখলো আর কি। দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের তীর ছুটতে দেখা যায় বক্তব্যের মধ্যে। প্রতিশ্রুতি নিয়েও পরস্পরে প্রশ্নবাণে জড়াচ্ছেন। সাধারণ জনগণ দর্শকের ভূমিকায় থেকে হিসাব করছেন। এক্ষেত্রে অতীতের ভুল বা বর্তমান নিয়ে বেশি কাদা ছোড়াছড়ি না করে বাস্তবসম্মত দূরদর্শী ভবিষ্যৎ পরিকল্পনা ইশতেহারে তুলে ধরার পরামর্শ বিশ্লেষকদের। মানুষ জানতে চায় ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে তার ভাগ্যের কিভাবে পরিবর্তন হবে, তার কর্মসংস্থান হবে কিনা, তার নিরাপত্তা নিশ্চিত হবে কিনা। এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো আশা করি তারা নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেবে। নির্বাচনী ইশতেহারে এই অতীত কাসন্দি বেশি না ঘাটা হয়। বড় চ্যালেঞ্জ হবে মানে দক্ষ নেতৃত্বের দক্ষতার উপরে নির্ভর করবে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ। সেটা তারেকই হোক, ডাক্তার শফিকুর রহমানই হোক, যেই হোক, তাদের সৎ ইচ্ছা এবং সেই ইচ্ছা অনুযায়ী তারা তাদের কাজ তারা করবে কিনা। রাজনৈতিক সমীকরণ, সমীক্ষা কিংবা প্রতিশ্রুতির গ্রহণযোগ্যতার সব হিসাব নিকাশ নির্বাচনের ফলাফল বলে দেবে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সর্বজন আকাঙ্ক্ষা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেক্ষেত্রে দলগুলোকে সহনশীলতা দেখানোর পরামর্শ তাদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। তরুণদের সামাজিক কাজ ও কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করে এলাকা মাদক ও সন্ত্রাস মুক্ত করতে চান ঢাকা 4 আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীরা। সকালে দনিয়া কলেজে সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে নির্বাচনী ইশতেহার এবং আচরণবিধি প্রতিপালন বিষয়ক মত বিনিময় সভায় কথা বলেন তারা। বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেন, গ্যাস পানির সংকট নিরসন সহ মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর তার দল। জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন বলেন, বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মক্ষেত্রে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীর অধিকার ও নিরাপত্তা বিধান এবং কর্ম উপযোগী পরিবেশ নিশ্চয়তা করা, বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট বিলোপ ও মনিটরিং সেল গঠন করা, তরুণ প্রজন্মকে সামাজিক কাজে কারিগরি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। জলাবদ্ধতা একটি প্রধান অন্যতম সমস্যা, সেটা নিয়ে আমি সমন্বিত উদ্যোগ গ্রহণ করার কথা বলেছি। তদন্ত হওয়ার আগেই কাউকে না কাউকে দোষারোপ করা হচ্ছে, এটা তো নির্বাচন বানচাল করারও একটা পায়তারা হতে পারে। সৈয়দ জয়নুল আবেদিন ভাইয়ের সাথে কালকে যখন কথা বলেছি, উনি বলেছেন যে ভাই এটা বিএনপির কথা আমরা সরাসরি বলিনি, আমরা বলেছি যে সন্ত্রাসীরা কেউ করতে পারে, ফ্যাসিস্টদের তারাও কেউ করতে পারে, কিন্তু আমরা এটা তদন্ত হোক, তারপর আমরা কথা বলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কথা বলেন সিইসি। এ সময় সাংবাদিক নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণের পাস দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। রোববারের মধ্যে বিষয়টি সমাধান না হলে সাংবাদিকরা নির্বাচন কাভার করবেন কিনা তা ভেবে দেখবে বলেও হুঁশিয়ারি দেন তারা। দুপুরের সময় আরো থাকছে, জীবিকার তাগিদে পাহাড়ে গেলে অস্ত্রের মুখে অপহরণ, টেকনাফে জিম্মি গ্রামবাসী। প্রশাসনকে জানালেই মুক্তিপণ বাড়িয়ে দেয় হত্যার হুমকিও। এখনো হদিস নেই 6 কৃষকের।
মিয়ানমারের রাখাইনে নিজ ভূমিতে প্রত্যাবাসনী রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তবসম্মত সমাধান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় UNHCR এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেজেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন ডক্টর ইউনূস। বৈঠকে UNHCR এর প্রতিনিধি কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের জন্য সহায়তা তহবিল হ্রাসের বিষয়টি তুলে ধরেন এবং শিবিরগুলোতে আত্মনির্ভরশীলতা ও জীবিকা ভিত্তিক কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত 1 বছরে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে একাধিক উচ্চ পর্যায়ের উদ্যোগ নিয়েছে। বলেন, প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে উদ্যোগ নেওয়া জরুরি। রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। যখনই অন্য জেলার মানুষ রাজশাহী নিয়ে কথা বলে তখনই দুটো বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে কোন জিনিসটা ভেসে ওঠে বলেন তো? কোন জিনিসটা প্রথমে রাজশাহী বললেই কোনটা বোঝায়? পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা। এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রহ্মপুত্রই বলেন, যেই নদী বলেন, পানি আছে কোনো পানি নাই। পদ্মার সাথে যেই খালগুলো সেগুলোতে কোনো পানি আছে? কোনো পানি নাই। এরপরে আসেন, রাজশাহী বললে কি বোঝায়? শিক্ষা নগরী, তাই তো? শিক্ষা নগরী বোঝায়। এই নগরীতে বহু শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থানের অভাবে ঘরে বসে আছেন। ঠিক ঠিক এখানে আইটি পার্ক করেছে, কিন্তু কোনো কাজ হয় না। আইটি পার্কে হয় কোনো কাজ? কোনো কাজ হয় না। এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে, তাই না? আমাদের নদীতে পানি দরকার। কেন পানি দরকার? এই রাজশাহী সহ এই বিভাগটা, এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন, এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ খাদ্য উৎপাদন করে। এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ অবস্থা, তাই তো নাকি? আচ্ছা, আমি তো ভাই বহু বছর পরে আসছি, আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে তো আমাকে, নাহলে আমি জানবো কেমন করে? আচ্ছা, এই বরেন্দ্র প্রকল্প দেশনেত্রী খালেদা জিয়ার সময় শহীদ জিয়া যেটা রেখে গিয়েছিলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সময় এটিকে আরও বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আকার ধারণ করেছিল। শুধু যে খাল, শুধু যে রাস্তা তা না, এটাতে বনায়নও ছিল, বনের ব্যবস্থা ছিল, ছোট বনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু বিগত 16 বছর আমরা দেখেছি যে এটাতে কোনো কাজ নেই। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে এই বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা। কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরা এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব। এখন আসেন প্রিয় ভাই বোনেরা, এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরনো পরিকল্পনা, যেগুলোকে আমরা নতুন করে চালু করব। শহীদ জিয়া সেই খাল খনন কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারাজের কাজে ইনশাল্লাহ হাত দেব যত দ্রুত সম্ভব। কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের, উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এই বরেন্দ্র প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ, পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে, পায় না? সেই পর্যন্ত চলে গিয়েছে এটার প্রকল্পের সুযোগ সুবিধা। কাজেই এটি পদ্মা ব্যারেজই হোক, প্রকল্প চালুই হোক না কেন, এটার সুবিধা সকল মানুষ পাবে। কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে, স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। কিন্তু
একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে, হিমাগারে রাখতে পারে। এই যে এখানে আম বাগান, আমাদের এই যে চাপাই শহর রাজশাহীর যে আম বাগান, আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরও বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। প্রিয় ভাই বোনেরা, এবার আসেন আরেকটি কথা বলি। ওই যে বললাম, রাজশাহীর কথা বললেই একটি কথা মনে আসে, শিক্ষা নগরী। কিন্তু মানুষ শিক্ষিত আছে, উচ্চশিক্ষিত মানুষ আছে, আইটি পার্ক আছে, কিন্তু কোনো কাজ নাই। আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই। আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত যে মানুষগুলো আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করেন, তাদের আইটি সংক্রান্ত যেই কাজগুলো তাদের দরকার। এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে, যেই কয়েকটা, শুধু ওই কয়টাতেই কাজ করা যায়। এর বাইরেও বহুত কাজ আছে যারা আইটিতে, আমাদের অনেক তরুণ আছে, অনেক যুবক আছে যারা এই কাজে পারদর্শী, কিন্তু তাদের কর্মসংস্থানের উপায় নাই। আমরা সেই উপায়টি তৈরি করতে চাই, আইটি পার্কের মধ্যে সেই উপায়টিকে তৈরি করতে চাই। একই সাথে আমরা এই বিভাগে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই, যেই ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের বোনদেরকে ট্রেনিং দেব, এবং সেই বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে তারা দেশের ভিতরে নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারে, অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে এখানে কয়েক হাজার মা বোন উপস্থিত আছেন। আপনারা দেখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি একটি পলিসি গ্রহণ করেছিলেন যে আমাদের নারীদেরকে, মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, এবং সেই জন্যই ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছিল, যার ফলে বাংলাদেশে এখন মেয়েদের শিক্ষিতের হার যে কোনো সমাজে অনেক বেশি। কিন্তু শুধু শিক্ষা দিলেই চলবে না, শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে, প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ড দল মত নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ড পাবে, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবে, যাতে করে মাসে তাদের সংসারের ধাক্কাটা সামলে উঠতে পারে। তারা সংসারের চালানোর যে ধাক্কা, সেই ধাক্কাটি মা বোনরা যাতে সামলে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই এলাকায় বহু মানুষ এখান থেকে আপনাদের সামনে দিয়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য, যায় না? এখান থেকে বছরে বহু মানুষ এইখান থেকে পার হয়ে চিকিৎসার জন্য যায়। এটা দেশের বৈদেশিক মুদ্রা তারা নিয়ে যাচ্ছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই, এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কি না, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়, যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশে রেখে দিতে পারি, যাতে করে দেশের মানুষ দেশে থেকেই ভালো চিকিৎসা গ্রহণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চল মূলত কৃষি নির্ভর। প্রধান পেশা হচ্ছে কৃষির পেশা। কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব, সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি, এবং ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে, তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে, যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে। কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে, তাহলে এই এলাকার সন্তানরা, সেটি রাজশাহী জেলা হোক, সেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক, তাহলে তাদের কর্মসংস্থানের সুবিধা হবে।
প্রিয় ভাই বোনেরা, যেহেতু রাজশাহী সহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত, যদিও সমগ্র বাংলাদেশেরই অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত, দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত। কাজে কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে। কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত যেগুলো পণ্য আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে সেগুলো। এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলি কার্ড যেরকম মায়েদের হাতে পৌঁছে দিতে চাই, কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে, যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ, যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ, বীজ সহ, সার সহ এই সুবিধাগুলো সরাসরি আমরা কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই। এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাল্লাহ। 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব ধানের শীষ ইনশাল্লাহ বিজয় হলে। কি ধাক্কা খেলেন নাকি একটু আপনারা? হ্যাঁ, মনে হলে ধাক্কা খেলেন একটু আপনারা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলবে, আপাতত চলবে, ঠিক আছে ইনশাল্লাহ। কেন এই কাজগুলো করছে, এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম, এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর 17 বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল, এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই। আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি। কিন্তু এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ, কৃষকদের পাশে দাঁড়ানো, মা বোনদের পাশে দাঁড়ানো, এই রকম কোনো কাজ, এলাকার হাসপাতাল, এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা, শিক্ষক ঠিক মতন পাঠানো, ডাক্তার ঠিক মতন পাঠানো, এগুলো কোনো কাজ বিগত 16-17 বছর হয় নাই। কাজেই এখন এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে। এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা। 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি, গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি, তাহলে আপনাদের সামনে আমি যেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম, আপনাদের যেই দাবিগুলো বা আপনাদের যেই চাওয়াগুলোর কথা তুলে ধরলাম, মানুষের উপকার হয় এরকম কাজের কথা যেগুলো আমি তুলে ধরলাম, সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি তাহলে মেগা প্রজেক্ট হবে, জনগণের কোনো প্রজেক্ট হবে না। কাজে প্রিয় ভাই বোনেরা, জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে। কারণ গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত হয় তাহলেই জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে। জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে তারাই জনগণের জন্য কাজ করবে। অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না।
এবং জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাবদিহিতা ছিল না, সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে, দেশে কিভাবে অনাচার হয়েছে, দেশে কিভাবে গুম হয়েছে, দেশে কিভাবে খুন হয়েছে, দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলা নির্যাতনের শিকার হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংহত করা, গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা, কোনোভাবেই গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ শান্তিতে এই জন্যই আমরা বিশ্বাস করি, শান্তি থাকলে আমি যেই কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাব। আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না, এবং যেতে চাই না বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না। বরং আমি যদি সমালোচনা করি আপনাদের কোনো লাভ হবে? আপনাদের পেট ভরবে? পেট ভরবে? আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে? আপনাদের কৃষি লোন 10,000 টাকা যে মৌকুফ করব আমরা, সেটা করা সম্ভব হবে? ওটা করা সম্ভব হবে না। সেজন্যই আমি কারো সমালোচনায় যেতে চাই না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। যদি কোথাও কোনো বিভেদ কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে। 71 সালে যখন দেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম। 2024 সালের 5ই আগস্ট যখন দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল স্বৈরাচারকে বিদায় করার জন্য, তখনও আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। কাজে আজ দেশ গড়ার সময় আছে, আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে। আজ আমরা ধর্ম দেখতে চাই না, আমরা দেখব ভোটার, আমরা দেখব মানুষ, আমরা দেখব সে বাংলাদেশি, তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি, তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। যারাই গণতন্ত্রে বিশ্বাসী, যারাই শান্তিতে বিশ্বাসী, আমরা তাদের সাথে আছি, আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিডামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে 13 তারিখ থেকে হবে জনগণের দিন। জনগণের প্রত্যাশা, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা যে সকল আছে সে সকল বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে, মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে, বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে, আমাদের তিস্তায় পদ্মা ব্যারাজের কাজ আমরা শুরু করব, বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, সবসময় আমি একটি কথা বলি,
শহীদ জিয়া দেশ গড়েছেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশ গড়েছেন। এখন আমাদের সকলের পালা দেশ গড়ার, কারণ এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমি একটি কথা বলি সবসময় একটি কথা বলি, কথাটি আপনারাও জানেন, আমার সাথে দয়া করে কথাটা বলবেন। করব কাজ সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, প্রার্থী ভাইরা আপনারা একটু দাঁড়ান তো, ক্যান্ডিডেট সাহেবরা আপনারা একটু দাঁড়ান। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার হাতের ডানে এবং বামে এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে 12 তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন, 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে, এরা দেখে রাখবে। 13 তারিখ থেকে ইনশাল্লাহ 12 তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে দেখে। ঠিক আছে? চলবে ইনশাল্লাহ। এরা হচ্ছে সব ধানের শীষের প্রার্থী। আচ্ছা, ধরলে কি হবে? প্রিয় ভাই বোনেরা, আমাদের এই মঞ্চের হাতের বাম পাশে গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত আছে সেই পরিবারের সদস্যরা এখানে বসে আছে। 71 সালে লক্ষ শহীদের, বসেন আপনারা, ধন্যবাদ, বসেন। 71 সালে লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। ঠিক জুলাই আন্দোলনে এই শহীদ এবং শহীদ পরিবারের যারা তাদেরকে হারিয়েছে তারা এবং যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 71-এ অর্জিত সেই স্বাধীনতাকে 24-এ আমরা রক্ষা করেছি। আসুন আজকে আমরা 8টি প্রতিজ্ঞা গ্রহণ করি। এই প্রতিজ্ঞাটা হচ্ছে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যারা বিভিন্নভাবে আহত নির্যাতনের শিকার হয়েছে, তাদের ত্যাগ যেন বৃথা না যায়। এই দেশের জনগণের শাসন কায়েম করার মাধ্যমেই একমাত্র শহীদদের আমরা পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে পারবো। এটাই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা, আজকের শপথ। তাহলে আসুন, শেষ কথা কি কথা? করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।